এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এটা দেখা হতো অনেকটুকুই একটু সোসাইটির যারা একটু আপার ক্লাস সেগমেন্ট তাদের জন্যই অ্যাপ্লিকেবল। এই যে এই ডিজিটাল ট্রানজ্যাকশনের ফ্রডটা বাংলাদেশে ইউনিক না। ডিজিটাল ট্রানজ্যাকশন ফ্রডটা পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি হয়। উই স্পেন্ড বিলিয়ন্স অফ ডলার অন আওয়ার নেটওয়ার্কের সিকিউরিটি। পাড়ার কোনায় যে ফার্মেসিটা আছে সেও যেন একটা কম খরচে ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন। ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করার খরচটা বেশি। অনেকেই দেখি তার স্মার্টফোন আছে, তার ইন্টারনেট কানেকশনও আছে, সে কিন্তু ডিজিটাল ট্রানজ্যাকশন করার কারণে ইউজ করে না, বিকজ তার ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই। নগদ অর্থ সভ্যতার অন্যতম পুরনো বিনিময় মাধ্যম। হাজার বছর ধরে লেনদেন মানেই ছিল হাতে হাতে টাকা। কিন্তু প্রযুক্তি, নগরায়ন ও বৈশ্বিক সংযোগ সেই ধারণাকে বদলে দিচ্ছে। ক্যাশের জায়গায় এসেছে ডিজিটাল পেমেন্ট, কার্ড, মোবাইল অ্যাপ, কিউআর কোড ও অনলাইন লেনদেনের এক নতুন বাস্তবতা। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। সীমিত ব্যাংকিং কাঠামো থেকে আজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কার্ডভিত্তিক লেনদেন ও ই কমার্স সব মিলিয়ে এক দ্রুত বদলে যাওয়া অর্থনীতি। বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের অভিজ্ঞতা ও বাংলাদেশের বাস্তবতা কেমন? দর্শক, বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বাস্তব চিত্র, এর বিকাশ, সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, বৈশ্বিক প্রেক্ষাপটে অবস্থান এবং ভবিষ্যৎ পথনির্দেশ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমি প্রথমে একটু জানতে চাইবো যে 2025 সালটা আপনাদের কেমন ছিল? 2025টা আমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং ইয়ার ছিল। 2024-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ এবং যেই বাংলাদেশে নতুন আশা হয়েছে, সেই বাংলাদেশের আমরাও তো একটা পার্ট, এবং সেই পার্ট হিসেবে আমরা দেখেছি যে আমাদের ইকোনমিটা 2025-এ একটু স্লো ডাউন করেছে। অবভিয়াসলি ভেরিয়াস রিজনে, আমরা সবাই জানি সেই কারণগুলোর কারণে। এবং আমরা ভিসা বাংলাদেশের পেমেন্ট সিস্টেমের সাথে আসলে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। সো বাংলাদেশের ইকোনমি যেরকম করবে আমাদের কোম্পানিও ঠিক সেরকমই করবে। সো যেহেতু আমাদের ইকোনমি স্লো ডাউন করেছে, আমরা আমাদের বিজনেসেও কিছু ইম্প্যাক্ট দেখেছি, কিন্তু তারপরও আমি বলবো যে যেটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে আশানুরূপভাবে ভালো হয়েছে আমাদের। এবং এর একটা বড় কারণ হচ্ছে যে দেখেন, বাংলাদেশে আমরা বলি যে আমরা যারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কাজ করি, আমাদের মেইন কম্পিটিশন কিন্তু অন্য ডিজিটাল পেমেন্ট কোম্পানি না। আমাদের মেইন কম্পিটিশন হচ্ছে ক্যাশ। সো আমরা যেটা দেখি যে 2025-এ এবং তার আগের বছরগুলোতেও ক্যাশ থেকে প্রচুর কাস্টমার, প্রচুর সিটিজেন ওনারা ডিজিটাল পেমেন্টসে মুভ করছেন, এবং হুইচ ইজ এনকারেজিং। এবং স্পেশালি আমাদের দেশে আসলে একটা খুব ইয়াং পপুলেশন আছে, যে যারাই আসলে এই জুলাই অভ্যুত্থানের সাথে ছিলেন এবং এই যেটার কারণেই আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। সো এই ইয়াং পপুলেশন, যাদের আমাদের অ্যাভারেজ মিডিয়ান এইজ হচ্ছে 27 বছরের মতো, তো ওনারা ডিজিটাল পেমেন্টটাকে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করছেন, এবং অ্যাডপ্ট করার কারণেই আমাদের ইকোনমির যেরকম স্লো ডাউন করেছে, কিন্তু আমরা দেখছি যে আমাদের কোম্পানি এবং ডিজিটাল পেমেন্ট, এই ইয়াং জেনারেশনের অ্যাডপশন অফ ডিজিটাল পেমেন্ট, ক্যাশ থেকে ডিজিটাল পেমেন্টে মুভ করার কারণে আমাদের কোম্পানি, আমরা দেখছি যে ডিজিটাল পেমেন্টের গ্রোথ ভালো হয়েছে ইভেন ইন 2025। এই মানে কিছুটা অস্থিরতার মধ্যেও, এই অস্থিরতার মধ্যেও একটা জায়গায় যেখানে আমরা একটু দেখেছি স্লো ডাউন হয়েছে, সেটা হচ্ছে যে ক্রস বর্ডার ট্রাভেলে। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে বেশ কিছু দেশের ভিসা বাংলাদেশিদের জন্য পাওয়া ডিফিকাল্ট হয়ে গেছে। ফর ইনস্টেন্স, দুবাই ভিসা দিচ্ছে না। ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের একটা বড় ট্রাভেল করিডোর ছিল, স্পেশালি ফর মেডিকেল ট্যুরিজমের জন্য। তো সেই ইন্ডিয়ার ভিসার রেস্ট্রিকশনসের কারণে, দুবাইয়ের ভিসার কারণে অনেক ট্রাভেল কিন্তু ইম্প্যাক্টেড হয়েছে। অনেক সিটিজেন ওনারা ইন্ডিয়া থেকে মেডিকেল ট্যুরিজমে যেন থাইল্যান্ডে যাওয়ার জন্য প্ল্যান করছিলেন, কিন্তু থাইল্যান্ডের ভিসার টাইমটাও কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে, যেমন 1 মাস থেকে 40 দিন সময় লাগে। সো এই সব কারণে আমরা দেখেছি যে ক্রস বর্ডার ট্রাভেল ইম্প্যাক্টেড হয়েছে। অবভিয়াসলি
ক্রস বর্ডার ট্রাভেলে আমরা একটা বড় পেমেন্ট মাধ্যম। তো সেখানে আমরা কিছু ইম্প্যাক্ট দেখেছি, বাট সেই ইম্প্যাক্টগুলো আবার কিছুটা অফসেট করেছে হচ্ছে আমাদের ডোমেস্টিক পেমেন্টস। আমরা এই ক্রস বর্ডারের আলোচনাটা আবার ফিরবো। আমরা যতদূর জানি যে বাংলাদেশ ব্যাংকের যেসব প্রতিবেদন, সেখানে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 72% মার্কেট শেয়ার আপনাদের দেখা যায়। আপনাদের এমনিতে বাংলাদেশে যে টোটাল ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, সেখানে আপনাদের আসলে ওভারঅল আমরা যদি বলি যে মার্কেট শেয়ারটা কীরকম, এবং এইটা বলার পাশাপাশি আমি যদি একটু আপনাকে অনুরোধ করবো যে আমাদের এই যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের যে শুরুটা বাংলাদেশে, ব্যাপ্তিটা, সেইটা একটু ছোট্ট করে বলে যদি আমি আপনাদের বিষয়টা। আচ্ছা, খুব থ্যাংক ইউ। এটা খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি আসলে সেকেন্ড প্রশ্নটা দিয়েই শুরু করি যে ডিজিটাল পেমেন্টের শুরুটা কিভাবে। ডিজিটাল পেমেন্টের শুরুটা আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে ব্যাক ইন মিড-90s তখন গ্রিনলেস ব্যাংক ছিল, যেটা এখন আসলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এবং গ্রিনলেসের অ্যাকুইজিশনের পরে এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড হয়েছে। গ্রিনলেস প্রথম ক্রেডিট কার্ড বাংলাদেশে মার্কেটে আনে, সেটা আমার যতদূর মনে পড়ে 96-97-এ, এবং সেখান থেকে আসলে ডিজিটাল পেমেন্টের যাত্রা শুরু। তখন যেটা ছিল, তখন প্রথম মেইনলি ছিল হচ্ছে যে আজকে ধরেন দেশের বাইরের ফরেনাররা যদি বাংলাদেশে আসতো, তারা তাদের ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চেত হোটেলে বা রেস্টুরেন্টে। তো সেই পেমেন্ট অ্যাকসেপ্টেন্সের জন্য একটা পয়েন্ট ক্রিয়েট করা, এবং তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ক্রেডিট কার্ড বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো সেই যাত্রাটা গ্রিনলেস শুরু করে, এবং পরে অন্যান্য ব্যাংকও তারাও এই জার্নিতে যোগ দেয়। সো সেখান থেকেই যাত্রা শুরু। আই উড সে 97 টু ধরেন ইভেন 2012-13 সাল পর্যন্ত এই জিনিসটা কিন্তু খুব স্লো পেসে আগাচ্ছিল, এবং এই স্লো পেসের কারণে, কেননা এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এটা দেখা হতো অনেকটুকুই একটু সোসাইটির যারা একটু আপার ক্লাস সেগমেন্ট তাদের জন্যই অ্যাপ্লিকেবল। এটা যে মাস পিপুলের জন্য রেলিভেন্ট, সেইটুকু আসলে অনেকটুকুই আমরা হয়তো বা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারিনি এই সময়টায়। কিন্তু যেটা হয় যে 2012-13 সালের দিকে যখন প্রথম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তাদের সার্ভিসগুলো চালু করে, তখন কিন্তু ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস একদম মাস পিপুলের কাছে পৌঁছে যায়, এবং মানুষরা তখন যে টাকা আসলে ধরেই পেমেন্ট করতে হবে তা না, টাকা যে মোবাইল ফোনের মাধ্যমে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে, সেইটাতে আস্তে আস্তে অ্যাডপ্ট করা শুরু করে। এবং আমি অবশ্যই আমাদের ব্যাংক, আমাদের সহযোগী যারা ব্যাংক আছেন, ওনাদেরকে ক্রেডিট দিতে চাই যে ওনারা ওনাদের পুরো টিম নিয়ে দে হ্যাভ রিচড আউট টু দেয়ার ক্লায়েন্টস, যেন ক্লায়েন্টদেরকে ওনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা বিভিন্ন রকম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পৌঁছে দিতে পারেন। এবং যেটার মাধ্যমে আমি দেখছি যে গত ধরেন 10 বছরে এটা অনেক বেশি র্যাপিডলি মুভ করেছে। আপনাকে যদি জাস্ট কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া যায়, রাইট? ধরেন আমাদের স্বাধীনতার আজকে হয়ে গেছে কত 54-55 বছর। 54-55 বছরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সংখ্যা যদি আপনি দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট সংখ্যা হচ্ছে 11-12 কোটি। অথচ আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শুরু হয়েছে গত 12-13 বছর আগে। এই 12-13 বছরে কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম্বার অফ অ্যাকাউন্ট হোল্ডার ওয়ে মোর দেন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার। তার মানে কি, ওনাদের গ্রাসরুট লেভেলে পৌঁছে কাস্টমারদেরকে এই ডিজিটাল পেমেন্টের আওতায় আনতে পেরেছেন। তো যে কারণে এটা গত 10-12 বছরে খুব র্যাপিডলি মুভ করছে, ব্যাংকরা খুব অ্যাক্টিভ, এবং আমরাও আমাদের নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসেস নিয়ে আসছি এই কাস্টমারদেরকে দেখার জন্য। সো আমরা দেখছি গত এই 10-12 বছরে প্রত্যেক বছরই প্রায় 20-30% গ্রোথ আমরা দেখছি, যে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে প্রায় 30% রেটে ডিজিটাল পেমেন্ট গ্রো করছে। এবং আমরা মনে করি যে এটা গ্রোথের অপরচুনিটি আরও বেশি, কেননা এখন যদি আমি আপনাকে বলি প্রায় 11-12 কোটি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে অনলি 3.5-4 কোটি ডেবিট কার্ড আছে, তার মানে আরও 7-8 কোটি ডেবিট কার্ড নাই। এটা যদি আমি স্ট্যাটিস্টিক্সটা আমি আপনাকে একটু কম্পেয়ার করি আমাদের রিজিনাল যে কান্ট্রিগুলো আছে, রাইট? সো শ্রীলঙ্কাতে
debit card penetration of their overall citizen population is 100%. সো প্রত্যেকের ডেবিট কার্ড আছে। এটা যদি ভিয়েতনামে যান আপনি, ভিয়েতনামে এটা 104-105%, তার মানে এক একজনের মাল্টিপল করে ডেবিট কার্ড আছে। আমাদের সেখানে এখনও আমরা লেস দেন 25-30%। সো আমাদের আসলে গ্রোথ অপরচুনিটি অনেক হাই, এবং আমরা যখন এই ইয়াং পপুলেশন তারা যখন মেইনস ওয়ার্ক স্ট্রিমে আসবে, তারা আরও গ্র্যাজুয়েট করবে, আমি আশা করি যে, এবং আসলে আমি ক্রেডিট দিতে চাই আমাদের অনারেবল গভর্নর স্যারকে। উনি প্রত্যেকটা ব্যাংকে এক একটা স্কুল অ্যাডপ্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন, যে কারণে প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চ এক একটা তার স্কুলগুলো অ্যাডপ্ট করবে, এবং করে ওই স্কুল থেকেই একজন স্টুডেন্টকে অ্যাকাউন্ট খোলাবে, তার কাছে কার্ড পৌঁছে দেবে। এবং আসলে আমরা সবাই দেখেছি যে আমাদের ছোটোবেলা থেকে যে অভ্যাসটা ক্রিয়েট হয় সেটাই কিন্তু আমরা লাইফ লং ক্যারি করি। সো ওই আর্লি ফরমেটিভ স্টেজে যদি একজনকে অ্যাকাউন্ট খুলে তাকে ডেবিট কার্ড দেওয়া যায় এবং তাকে সেই পেমেন্টে অভ্যস্ত করা যায়, সে কিন্তু আর ক্যাশে কমফোর্টেবল থাকবে না। সো আই থিঙ্ক দ্যাটস এ গুড ইনিশিয়েটিভ, এবং আমরা ওইভাবে যদি এই ইনিশিয়েটিভগুলোকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারি, আমার ধারণা আমরাও এই রিজিনাল কান্ট্রিগুলোর মতো এই ডিজিটাল পেমেন্ট অ্যাডপশনে অনেক এগিয়ে যাব। আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আলোচনা করি, আমাদের এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমরা দেখছি যে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে অধিকাংশই যুক্তরাষ্ট্রের, এবং বাংলাদেশের যে বাণিজ্য সংগঠন, আপনি সেখানকারও সদস্য। জি, আমি আর একটু ভূমিকা দিচ্ছি এই কারণে যে সাম্প্রতিক বেশ কিছু তো ডেভেলপমেন্ট আছে, ট্যারিফ আছে, ওখানকার আপনার মাইগ্রেশনের ইস্যুটা আছে, আমাদের শিক্ষার্থীদের যাওয়ার ভিসা বন্ড সর্বশেষ আছে। এই যে এত ধরনের পরিবেশগত যে প্রতিকূলতা বলবো বা নতুন ধরনের ডাইনামিক্স, আমাদের এই দুই দেশের ইকোনমিক এবং বিজনেস রিলেশনশিপ নিয়ে আপনার মূল্যায়নটা কেমন? দেখেন, আপনি যেটা বললেন যে আমি অ্যামচ্যামের মেম্বার, এবং অ্যামচ্যাম থেকে আমরা আসলে বিভিন্ন সময়ই আমাদের এই বাংলাদেশে যারা পলিসি মেকার আছেন ওনাদের সাথে বিভিন্ন রকম স্টেক হোল্ডারদের ডিসকাশন আমরা করি। ইউএস ইনভেস্টমেন্ট বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট ইনভেস্টমেন্ট এবং অনেক পুরনো ইনভেস্টমেন্ট, এবং এটা আসলে ফ্যাব্রিক, আমাদের বাংলাদেশের ইকোনমিকের ফ্যাব্রিকেশন প্রত্যেকটা জায়গাতেই আছে। আপনি এটা অয়েল অ্যান্ড গ্যাস বলেন, এটা পেমেন্ট ইন্ডাস্ট্রি বলেন, সব সব ক্ষেত্রেই ইউএস ইনভেস্টমেন্ট আছে। অবভিয়াসলি এই যে নতুন ইউএস নতুন অ্যাডমিনিস্ট্রেশন যেটা গত বছর আসেন, ওনারা আসার পর তো ওনারা প্রত্যেকটা কান্ট্রির সাথেই বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশন করেন। তো সেখানে আমরা যেটা দেখছি যে বাংলাদেশ আসলে আমাদের রিজিনাল নেইবারসদের সাথে কম্পেয়ার করলে আমরা একটা ফেভারেবল টার্মসেই ট্যারিফ পেয়েছি। তো এবং আমি যেটা দেখছি যে আমাদের কারেন্ট গভর্নমেন্ট পলিসি মেকাররা ওনারাও আলাপ করছেন যেন এটাকে আরও ফার্দার আমাদের ফেভারে আনা যায়, এবং আমরা যতটুকু সিগন্যাল পাচ্ছি যে হয়তো বা এই ট্যারিফ রেটটা আর একটু কমতে পারে, হুইচ ইজ ভেরি গুড, বিকজ ইউএস হচ্ছে আমাদের গার্মেন্টসের লার্জেস্ট এক্সপোর্টিং ডেস্টিনেশন, রাইট? সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আছেন ওনাদের সাথে ইউএস রিলেশনশিপটা ইজ মাচ বেটার, এবং সেই কারণেই আমরা এরকম ফেভারেবল টার্মস পাচ্ছি, এবং এটা এখানে আরও ভালো হওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে as far as trade relationship is concerned, trade and economic relationship is concerned, এবং আমার ধারণা এটা সামনে আরও স্ট্রং হবে। কেননা দেখেন আমাদের কি দরকার, আমাদের দরকার কিন্তু এনার্জি। আমাদের এই ইকোনমিকে মুভ করার জন্য উই নিড এনার্জি, রাইট? সেই এনার্জির জন্য কিন্তু ইউএস কোম্পানিজ এই যে অয়েল গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের সেখানে কিন্তু ইউএস কোম্পানিজ ক্যান প্লে এ বিগ রোল বিকজ দে হ্যাভ গট দ্য নো হাউ এক্সপার্টিজ অ্যান্ড ক্যাপিটাল, রাইট? এবং অন্যান্য জায়গাতেও কিন্তু আমি দেখি যে আমাদের তারপরে ধরেন আজকে আমরা মাস ট্রানজিট নিয়ে কাজ করছি। আপনার ঠিক অফিসের সামনে হচ্ছে মেট্রো রেল স্টেশন, এবং মেট্রো রেল স্টেশনে এখন যদি আমরা ইউজ করি দেখবেন আমাদের কিন্তু যাদের সবসময় একটা ট্রাভেল পাস থাকে তারা তো ট্রাভেল পাস, কিন্তু অনেকেই কিন্তু ওয়ান ডে জার্নি করে, এবং এই ওয়ান ডে জার্নি করার জন্য কিন্তু তার একটা টিকিট কাটতে হয় গিয়ে কাউন্টারে গিয়ে বা একটা মেশিনে গিয়ে। এই টিকিট বা মেশিনে কাউন্টার কেনার যে সময়, সেই সময়টা হচ্ছে ট্রাভেল টাইমের সমান। এই সময়টা কিন্তু আসলে প্রয়োজন নেই, কেননা আমরা যদি আশেপাশের দেশগুলোতে যাই অনেক দেশেই কিন্তু আপনার এক্সিস্টিং ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়েই আপনি জার্নি করতে পারবেন, আপনার নতুন করে কোনো টিকিট কাটার দরকার নেই। তো আমরা এই মেট্রো অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যেন আমাদের এই টিকিটিং সিস্টেমটাও
যেন এরকম ওপেন লুপ করা যায়, যেন নতুন করে কারো কোনো টিকিট কিনতে না হয়, আজকে আপনার পকেটে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি করতে পারেন। সো এইভাবে আমরা মেট্রো রেল নিয়েও কাজ করছি, আমাদের অন্যান্য জায়গায় টোল কালেকশনেও কীভাবে গাড়ি থামিয়ে না থামিয়ে আপনাকে টাকা বের করে ক্যাশ না দিয়ে আপনার কীভাবে গাড়ি চলন্ত অবস্থায় টোল কালেক্ট করা যায় সেসব নিয়ে কাজ করছি। সো আমার কাছে মনে হয় এই রিলেশনশিপটা আরও স্ট্রং হবে, কেননা ইউএস কোম্পানিজ আর মোরলেস সবাই টেকনোলজিক্যালি দে আর ভেরি ভেরি কম্পিটিটিভ, টেকনোলজিক্যালি দ্যাট ইজ দেয়ার অ্যাডভান্টেজ, এবং আমরা ওই টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে অবভিয়াসলি বাংলাদেশ বেনিফিটেড হবে সেই ইউএস কোম্পানির সাথে কাজ করলে। সো আমার কাছে মনে হয় এই রিলেশনশিপটা আরও স্ট্রং হওয়ার অনেক সুযোগ আছে। আমরা আবার আমাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ফিরি। ভিসা তো প্রায় 4 দশক ধরে বাংলাদেশে আছে। এই যে এত দীর্ঘ সময়, এবং আপনি বলছিলেন যে আমাদের মার্কেট পেনিট্রেশন এখনও প্রতিবেশী দেশের তুলনায় কম, এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি আমাদের সামাজিক অর্থনৈতিক সীমাবদ্ধতা, নাকি এই যে লেনদেন নেটওয়ার্ক যে কাঠামো সেটার একটা সীমাবদ্ধতা? মানে এটা খুব ভালো প্রশ্ন করেছে। এটা আসলে এটা কোনো একটা কারণ নেই, এটা অনেকগুলো কারণ। আমি যদি বড় মেইন 3-4টা কারণ বলি, একটা হচ্ছে আমাদের আরবানাইজেশন রেট। আমরা এখনও আমাদের আরবানাইজেশন হচ্ছে অ্যাবাউট 30%, 70% আমাদের অফ পপুলেশন এখনও থাকে রুরাল এরিয়াতে। এখন রুরাল এরিয়াতে আমরা যারাই রুরাল এরিয়াতে ছিলাম বা যাই, আমরা জানি যে ওখানে আসলে ডিজিটাল পেমেন্টের খুব একটা সুযোগ বা ইনফ্রাস্ট্রাকচার আমরা করতে পারিনি, কেননা এখনও ওই গ্রামের দোকানটাতে ওনারা বা ওখানে ওনারা ক্যাশেই পেমেন্ট করে এবং ক্যাশে পেমেন্ট নিয়েই তারা অভ্যস্ত। সো সেটা হচ্ছে একটা। এবং আমরা দেখছি যে গত কয়েক বছরে কিন্তু আরবানাইজেশন রেট বাড়ছে। শহরে মানুষ চাকরির সুযোগের কারণে বা ইনকাম অপরচুনিটির কারণে তারা আসছে শহরে, এবং বড় শহরগুলোতে কিন্তু ডিজিটাল পেমেন্ট মোটামুটি মোরলেস প্রেজেন্ট। সো সেখানে আস্তে আস্তে মানুষের এই অভ্যাসটা হচ্ছে। এইটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি। এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটাও কিন্তু আমাদের এখনও অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে। মানে আমি ফাইন্যান্সিয়াল লিটারেসির কথা এই কারণে বারবার বলছি যে আমাদের যেই লিটারেসির যে ডেফিনেশন, সেই ডেফিনেশন দিয়ে কিন্তু আসলে ডিজিটাল পেমেন্ট হবে না। আজকে ধরেন অনেকেই দেখি তার স্মার্টফোন আছে, তার ইন্টারনেট কানেকশনও আছে, কিন্তু সেই স্মার্টফোনটা বা ইন্টারনেট কানেকশনটা সে ইউজ করে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখার জন্য বা ফেসবুকে ভিডিও দেখার জন্য। সে কিন্তু ডিজিটাল ট্রানজ্যাকশন করার কারণে ইউজ করে না, বিকজ তার ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই। তো সেটা নিয়ে যদি স্কুল লেভেল থেকে কাজ করা যায় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আসবে, কেননা এটা খুব ইম্পর্ট্যান্ট। ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা দেশের ডেভেলপমেন্টের জন্য, তার নেশনের ডেভেলপমেন্টের জন্য এবং তার সিটিজেনের ডেভেলপমেন্টের কারণে ওই লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি যখন আসবে তখন কিন্তু তারা ইন্টারনেটে আরও অনেক, মানে বিয়ন্ড সোশ্যাল মিডিয়া দে উইল ডু স্টাফ যেটা অ্যাকচুয়ালি উইল হেল্প দ্য ইকোনমি। দিস ইজ দ্য সেকেন্ড। থার্ড যেটা হচ্ছে আমি দেখি সেটা হচ্ছে যে একটা ভয় আছে মানুষের মধ্যে। সেই ভয়টা দুই দিক থেকে ভয়, যে আসলে এই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ডিজিটালি করাটা কতটুকু সিকিওর, ফ্রডের পসিবিলিটি কীরকম, তার চেয়ে ভালো আমার কাছে ক্যাশ থাকুক এবং আমি ক্যাশ টাকা ছুঁতে পারছি, কাগজ ছুঁতে পারছি। সো সেই ভয়। ফোর্থ হচ্ছে যে আমাদের আসলে ট্রাস্ট ফ্যাক্টরটা একে অপরের উপরও কম। কেন আমি কথা বলছি ট্রাস্ট ফ্যাক্টরটা কম? আজকে ধরেন আপনি যদি দেশের বাইরে কেউ অ্যামাজনে কেনাকাটা করে, সেই অ্যামাজনে কেনাকাটাতে কিন্তু ওখানে ক্যাশে করার কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু ডু ইট থ্রু ডিজিটাল পেমেন্ট, থ্রু কার্ড। বাংলাদেশে যদি আপনি বড় বড় ই কমার্স সাইটগুলো দেখেন, ইভেন সবচেয়ে বড় হচ্ছে দারাজ, তাদের মেজরিটি অফ কেনাকাটা হয় ক্যাশ অন ডেলিভারি। কেন? কেননা আমি আসলে যে গুডসটা পাবো সেই গুডসটা আমি দেখবো, হাতে দিব, গায়ে পরে দেখবো, দেখে যদি আমার কাছে সব কিছু হয় তখনই আমি ক্যাশ পেমেন্টটা করব। আমি যদি আগেই পেমেন্ট করে যাই, আমার কাছে যদি পছন্দ না হয়, রিটার্ন পলিসিটা কি ঠিক আছে কি না, আমি কি রিটার্ন দিতে পারবো কি না, সেই ট্রাস্ট ফ্যাক্টরটা কম। এবং ফাইনালি আমি যেটা বলবো যে যেটা কম আরেকটা হচ্ছে যে আমাদের
ট্যাক্স কমপ্লায়েন্স ভালো না আমাদের। আপনারা দেখেছেন যে আমাদের আসলে ট্যাক্স জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট। সো মানুষ এখনও যারা আসলে এই ট্যাক্স কমপ্লায়েন্সের মধ্যে আসতে চান না তারা ক্যাশে ট্রানজ্যাকশন প্রেফার করেন, বিকজ তারা মনে করেন তারা যদি ডিজিটালি ট্রানজ্যাকশন করেন তারা ট্যাক্স নেটের মধ্যে চলে আসবেন। সো এই সবগুলো কারণ মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এখনও আমরা যেখানে যাওয়ার দরকার সেখানে যেতে পারিনি। কিন্তু এই সবগুলো এরিয়া যেগুলো বললাম সবগুলো এরিয়াতেই কিন্তু সেপারেটলি কাজ হচ্ছে, এবং এই কাজগুলা আমি শিওর যখন আমরা প্রোগ্রেস করতে পারবো তখন এটা আরও অনেক বাড়বে। সো আমি আমি পার্টিকুলারলি খুবই আশাবাদী যে এখানে আমাদের অনেক বাড়ার সুযোগ আছে। যে আমাদের এই যে কার্ড ভিত্তিক যে পেমেন্ট ব্যবস্থা, সেটা অনেক অর্থনীতিরই একটা মূল ভিত্তির জায়গা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS সেটা একটু আগেই ব্যাপ্তিটা আপনি নিজেই পরিসংখ্যান দিয়ে বলেছেন। এইটা কি আসলে আপনাদের জন্য একটা স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ কিনা, নাকি এক ধরনের কোনো একটা ফেইলিয়ারের কোনো ইঙ্গিত দেয় কিনা? না, আসলে আমি এটাকে একদমই ফেলিওর হিসেবে দেখবো না। এক এক মার্কেট এক একভাবে দেখে, এক এক মার্কেট এক একভাবে ডেভেলপ করে। আমি কেন ফেলিওর বলছি না, আমি সেখানে আসছি। না, আমি চ্যালেঞ্জটাও চ্যালেঞ্জটা বলতে, হ্যাঁ, কেন দেখেন আমাদের দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যাপ্তির কারণে যেটা হয়েছে যে আমরা একদম রুরাল পর্যায়ে, একদম গ্রামের পর্যায়ে এবং সবাই মাস পিপুলের কাছে আমরা পৌঁছে যেতে পেরেছি অনেক কম সময়। যেটা হয়তো বা একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছানো, কেন একটা ব্যাংকের আসলে তার যে ইনফ্রাস্ট্রাকচার কস্ট আছে সেই কস্টের মাধ্যমে হয়তো বা একদম সব জায়গায় পৌঁছানো সম্ভব হতো না। কেন একটা ব্যাংকের টেকনোলজি কস্ট আছে, তার অপারেশনাল কস্ট আছে, অ্যান্ড সো অন সো ফোর্থ। একেবারে সব জায়গাতে ওই সময়ে হয়তো বা তারা পৌঁছাতে পারতেন না, কস্ট ইফেক্টিভ হতো না। কেন আজকে ওয়েস্টের ইকোনমিক ডেভেলপমেন্ট আর আমাদের দেশে ইকোনমিক ডেভেলপমেন্টের দুটো সেপারেট ট্র্যাজেক্টরিতে হবে। কেননা তাদের পার ক্যাপিটা ইনকামের যেই স্ট্রাকচার, আমাদের এখানকার পার ক্যাপিটা ইনকাম ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। টোটাল ইকোসিস্টেমটা ডিফারেন্ট। এখানে আপনার আরবানাইজেশন রেট বলেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার বলেন, আপনার ইন্টারনেটের পেনিট্রেশন বলেন, সব কিছুই ডিফারেন্ট। সো যে কারণেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যে একটা বিশাল আন্ডারসার্ভ মার্কেট ছিল, সেই মার্কেটটাকে তারা সার্ভ করতে পেরেছেন এবং তাদেরকে আস্তে আস্তে ডিজিটাল পেমেন্টের আওতায় আনতে পেরেছেন। সো হুইচ ইজ ভেরি গুড। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা কার্ড পেমেন্ট ইন্ডাস্ট্রি থেকে কি এটাকে আমরা একটা আমাদের কম্পিটিশন হিসেবে দেখি বা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখি, স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ কিনা, আমরা আসলে মনে করি যে আমাদের এক্সিস্ট করার সুযোগ আছে। এবং আমি আপনাকে একটা এক্সাম্পল বলে দিই যে আসলে কিভাবে আমরা এক্সিস্ট করছি। ধরেন আমি আমার পার্সোনাল এক্সাম্পলটা শেয়ার করি। যখন এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের যখন ব্যাপ্তিটা বাড়তে থাকে, ধরেন আমার বাসার যারা হেল্প করেন আমাকে বা আমার গাড়ি চালক, ওনার বেতনটা উনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চান, উনি বিকাশের মাধ্যমে চান। কেন ওনার আসলে টাকাটা তো আবার বাড়ি পাঠাতে হবে। তো ওনার টাকাটা আমি যদি ক্যাশে দিই, ওই ক্যাশটা ওনাকে আবার এখানে ঢুকাতে হবে, ঢুকায় আবার বাড়ি পাঠাতে হবে। তার থেকে ভালো যদি উনি বিকাশে পেয়ে যান তাহলে বিকাশ থেকে বিকাশে পাঠিয়ে দিতে পারে। এটা ওনার নিজেরই চাহিদা থাকে, ওনার নিজেরই চাহিদা। তো আমি অনেকদিন ধরেই এই বিকাশ অ্যাকাউন্ট আমি খুলি নাই, কেননা এই খোলার একটা আমার কাছে মনে হয়েছিল একটা ঝামেলা। কোথায় যাব, খুলবো, কাগজপত্র দাও, টাকা ঢুকাও। কিন্তু যখন ওনারা এমন একটা সার্ভিস নিয়ে আসলো যে সার্ভিসে আমার ওই অ্যাকাউন্ট খোলার জন্য আমার কোথাও যেতে হবে না, আমি আমার বাসায় বসে অ্যাকাউন্ট খুলতে পারবো, বা ওখানে টাকা ঢোকানোর জন্য আমাকে টাকা দিয়ে কোথাও পাঠাতে হবে না কোনো এজেন্ট আউটলেটে। আমি আমার কার্ড এই বিকাশ ওয়ালেটে বা নগদ ওয়ালেটে বা যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে সেখানেই যদি আমি কার্ডটা অ্যাড করে সেখান থেকে আমি টাকাটা নিয়ে আসতে পারি এবং সেখান থেকে আমি টাকাটা পাঠাতে পারি। এই যে সার্ভিসটা শুরু হওয়ার পরে কিন্তু আমিও পার্সোনালি আমার একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্ট খুলি এবং সেখানে আমার কার্ড দিয়ে আমার টাকা পাঠাই, রাইট? সো দেখেন এইটার মাধ্যমে কিন্তু আমাদের এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যাপ্তির কারণে আমাদের কার্ডেরও ইউসেজ বাড়ছে। সো আমরা মনে করি যে আমরা আসলে একটা সম্পূরক শক্তি, আমরা একটা কমপ্লিমেন্টারি সার্ভিস প্রোভাইড করছি এবং এইটার গ্রোথের সাথে সাথে আমাদেরও গ্রোথ অপরচুনিটি আছে। সো আমার কাছে মনে হয় যে আসলে আমি এটাকে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ না দেখে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অপরচুনিটি দেখি।
এবং আমার কাছে মনে হয় যে এই পার্টনারশিপ যেই রেটে গ্রো করছে সামনে আরও গ্রো করার আরও ভালো সুযোগ আছে। আমরা একটু, যেহেতু ব্যাপ্তিও বাড়ছে, নিরাপত্তা বিষয়ে কথা নিশ্চয়ই। বলি। এই নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে ভিসা আপনার সবসময় আপনার টোকেনাইজেশন নিয়ে কথা বলে, তারপরে রিয়েল টাইম ফ্রড মনিটরিং ব্যবস্থার কথা বলে। বাংলাদেশে যে সাধারণ ব্যবহারকারীর অভিজ্ঞতা, সেখানে আসলে জালিয়াতি বা প্রলোভনমূলক যেসব প্রতারণা এবং ওই যে চার্জব্যাক যে একটা ভীতি, আপনি ভীতির বিষয়টা বলছিলেন, এই যে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি হচ্ছে, সেইটা নিয়ে আপনার মূল্যায়ন কীরকম? এটা একটা এগেইন দিস ইজ ওয়ান অফ দ্য রিয়েল প্রবলেম দ্যাট উই হ্যাভ টু সলভ ফর। আপনি যদি দেখেন যে আমাদের ভিসা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছর এবং আমরা আমাদের অ্যানুয়াল রিপোর্টে পাবলিশ করি, উই স্পেন্ড বিলিয়ন্স অফ ডলার অন আওয়ার নেটওয়ার্কের সিকিউরিটি। কেননা আজকে ধরেন আপনি দেশের বাইরে গেলেন, ধরেন থাইল্যান্ডে গেলেন, থাইল্যান্ডে গিয়ে আপনি সে একটা হাসপাতালে গিয়ে আপনি আপনার কার্ডটা চার্জ করলেন, সেই হাসপাতাল কিভাবে জানবে যে আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট টাকা আছে ওই হাসপাতাল পেমেন্ট করার জন্য? এবং এই পুরো ঘটনাটা হয় কি ইন ম্যাটার অফ সেকেন্ডস। সো এই যে ম্যাজিক, এই নেটওয়ার্ক, সেই থাইল্যান্ডের মার্চেন্ট এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব পুরোটাকে কানেক্ট করার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সিকিউরিটির পিছনে আমরা বিলিয়ন্স অফ ডলার প্রত্যেক বছর খরচ করি। শুধু সেটা না, এর পাশাপাশি ব্যাংকগুলোকেও আমরা বিভিন্ন রকম আমাদের সলিউশন আছে, যেই সলিউশনগুলো হচ্ছে ফ্রড মনিটরিং সলিউশন, যেন আমরা ব্যাংকগুলো তার প্রত্যেকটা ট্রানজ্যাকশনসটাকে সে মনিটর করতে পারে যে এটা কি প্রবল ফ্রড ট্রানজ্যাকশন কিনা, সেটা অথরাইজ করবে কি করবে না, এবং সেরকম। শুধু সেখানে না, আসলে কিন্তু একজন অ্যাভারেজ কাস্টমার কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারে। আমাদের দেশে আমরা রিসেন্ট কিছু ফ্রডের ইনসিডেন্টের রিপোর্ট পেয়েছি, যেখানে টিপিক্যালি যেটা করা হয়, একটা কাস্টমার একটা ফ্রডস্টার থেকে ফোন পায় এবং ফ্রডস্টার তাকে বিভিন্ন রকমভাবে প্ররোচনা দেয় বা প্রলোভন করে যে তাকে যেন তার কাছ থেকে ওটিপি নাম্বারটা সে পেতে পারে। ওটিপি আপনি জানেন একটা সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসেস। সো আমাদের কাস্টমাররাও আসলে খুব তাড়াতাড়ি, এই অনেকেই আনসাসপেক্টিং কাস্টমার, ওনারা এই ফ্রডস্টারদের কাছে ফোন পেয়ে ওনারা মনে করেন যে আসলে এই ফোনগুলো ব্যাংক থেকে এসছে বা অন্য কোনো অথেন্টিক জায়গা থেকে এসছে, ওনারা ওটিপিটা শেয়ার করে, শেয়ার করে ওনাদের ফ্রডের ক্ষতির সম্মুখীন হন ওনারা। আমরা আমাদের ব্যাংকগুলোর পার্টনারশিপদের সাথে কাজ করছি যেন ব্যাংকরা তাদের কাস্টমারদেরকে প্রচুরভাবে ওনারা তাদেরকে এই অ্যাওয়ারনেসটা বিল্ড করতে পারে যেন এই ওটিপিগুলো আসলে কারোর সাথে শেয়ার না করে। এটা একটা, কিন্তু এটা তো হচ্ছে। তো এর পাশাপাশি আমরা একটা নতুন সলিউশনের জন্য আমরা 3টা ব্যাংকের সাথে অলরেডি পাইলট করছি। কি সলিউশন? এই সলিউশনে আসলে আর ওটিপি জেনারেট করে আপনার ট্রানজ্যাকশন অথেন্টিকেট করার প্রয়োজন হবে না। কিভাবে আপনি তাহলে ট্রানজ্যাকশন অথেন্টিকেট করবেন? আমরা প্রত্যেকেই যারা স্মার্টফোন ব্যবহার করি, আমাদের স্মার্টফোন আনলক করার জন্য হয় একটা পিন কোড দেই, অথবা আমরা ফেস আইডি ইউজ করি, অথবা প্যাটার্ন ইউজ করি, বিভিন্নভাবেই আমরা স্মার্টফোনটা আনলক করি। সো যেভাবে আমরা আনলক করব, ঠিক সেই একইভাবে আমরা ওই ট্রানজ্যাকশনটা অথেন্টিকেট করতে পারবো। এক্ষেত্রে যেটা সুবিধা হবে, তাহলে কিন্তু আর ফ্রডস্টাররা আপনার কাছে ফোন করে আপনার ওটিপি জেনে ট্রানজ্যাকশন করতে পারবে না, কারণ আপনার ফেস আইডি তো আপনার ফেস আইডি বা আপনার প্যাটার্ন আপনার কাছেই থাকবে, সেটা কিন্তু রেপ্লিকেট করার সুযোগ নেই। সো এইভাবে আমরা এটাকে আরও সিকিওর করার জন্য আমরা 3টা ব্যাংকের সাথে পাইলট করছি, এবং এটা পাইলট সাকসেসফুল হলে আমরা এটা সব ব্যাংকগুলোতেই রোল আউট করে দেব। এবং আমরা বিশ্বাস করি যে আসলে এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যদি ঠিক মতো কাস্টমারদের মধ্যে সেই সেন্স অফ সিকিউরিটি দিতে পারি যে ওনার ট্রানজ্যাকশনটা সিকিওর, তাহলে মোর অ্যান্ড মোর কাস্টমার এই ডিজিটাল ট্রানজ্যাকশনে অ্যাট্রাক্টেড হবে। এই যে ইকোসিস্টেমটা, এইটা যত বাড়ছে, আপনার এই জালিয়াতির ধরনের বদল হচ্ছে, মানে জটিল হচ্ছে জালিয়াতি। ডিজিটাল লিটারেসিও তো এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই নিশ্চয়ই দেখেন, আসলে এই ডিজিটাল লিটারেসি বলি, ফাইন্যান্সিয়াল লিটারেসি বলি, এটা একটা জার্নি। আমরা আসলে এই জার্নির ডেস্টিনেশনে কখনোই পৌঁছাবো না। কেন পৌঁছাবো না? কেননা আপনি যেটা বললেন যে
এই যখন ডিজিটাল টেকনোলজি ডেভেলপমেন্ট হতে থাকবে তখন কিন্তু ফ্রডস্টাররাও তাদের মোডাস অপারেন্ডি চেঞ্জ করতে থাকবে এবং তারাও এগিয়ে আছে। সো তাদের সাথে সাথে তাদের থেকে আমাদের এগিয়ে থাকতে হবে এবং যে কারণে আমি বলছিলাম যে এই ডিজিটাল ট্রানজ্যাকশনের ফ্রডটা বাংলাদেশে ইউনিক না। এটা কিন্তু পাশের দেশ, আজকে যদি ভারতের কথাই বলি, আমাদের কাছে এবং পাবলিশ রিপোর্টও আছে, এই যে ইউপিআই যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর ভারতে মেইনলি ডিজিটাল ট্রানজ্যাকশন হয়, সেটার মধ্যে কিন্তু প্রচুর ফ্রড হয়। সো কথা হচ্ছে কি, দেখেন, আপনি কিন্তু ফ্রড জিরো করা ইজ নট দ্য অবজেক্টিভ, বিকজ ফ্রড জিরো করতে হলে আপনাকে যে পরিমাণ কন্ট্রোল সেট করতে হবে তখন কিন্তু আর সেই ট্রানজ্যাকশন কনভিনিয়েন্স থাকবে না। সো আপনাকে ফ্রড মিনিমাইজ করাটা ইজ দ্য অবজেক্টিভ। কেননা আমরা আমাদের টার্মসগুলোতে বলি যে একটা জাহাজ সবচেয়ে সেফ কিন্তু ও যখন হারবারে থাকে, কিন্তু জাহাজ ইজ নট মেন্ট টু বি অ্যাট দ্য হারবার, ইজ মেন্ট টু বি অ্যাট দ্য সি। সো এই ডিজিটাল ট্রানজ্যাকশনসের ফ্রড কিছু হবে, কিন্তু যেটা দেখা দরকার এটা পার্সেন্টেজ, টোটাল ট্রানজ্যাকশনের পার্সেন্টেজে কতটুকু, এবং এটা আমরা ধরতে পারছি কিনা, এটা মিনিমাইজ করার জন্য আমরা অ্যাকশনস দিচ্ছি কিনা, সেটাই ইম্পর্টেন্ট। ডিজিটাল ট্রানজ্যাকশন ফ্রডটা পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি হয়, কথা হচ্ছে পার্সেন্টেজে কম বা বেশি। এবং আমরা সবাই মিলে, আমাদের যারা ইকোসিস্টেম প্লেয়ার, আমরা যদি আমাদের যা করণীয় আমরা যদি সেগুলো ঠিকমতো করি এবং আমাদের কাস্টমারদেরকে রেগুলার সেই অ্যাওয়ারনেসটা বিল্ড করতে পারি, উই ক্যান কিপ ইট টু আ রিজনেবল এক্সটেন্ট। আমরা এসএমই উদ্যোগ এবং নারী উদ্যোক্তাদের নিয়ে ভিসার নানান রকম কার্যক্রম রয়েছে, কিন্তু বাস্তবতায় আপনি আমাদের আলোচনার মধ্যেও আপনি বলেছেন যে একজন ছোট দোকানদার বা একজন নারী উদ্যোক্তা এখনও তো ওই ক্যাশের প্রতি তার তো সেটাই নিরাপদ মনে করে। এটা আস্থার সংকট নাকি আসলে খরচের সমস্যা নাকি সিস্টেমের জটিলতা? আসলে আপনার অভিজ্ঞতা কি বলে? এটা এগেন ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে এটারও মাল্টিপল রিজন আছে। একটা বড় রিজন হচ্ছে ওনাদের পেমেন্ট অ্যাকসেপ্ট করার, ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করার খরচটা বেশি মানে কি, ধরেন আজকে যদি ডিজিটাল পেমেন্ট আপনি কার্ডে পেমেন্ট করতে চান, দেখবেন একটা মেশিন আছে, এটাকে বলে পস মেশিন, পয়েন্ট অফ সেলস মেশিন। সো এই পস মেশিনসগুলার খরচ আছে। তারপরে ডিজিটাল পেমেন্টসের একটা সার্টেন মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিতে হয়, সো ওই এমডিআর রেট আছে। এবং তারপরে উনি পেমেন্টটা ইমিডিয়েটলি পান না, ক্যাশে পেলে তো আজকে ইমিডিয়েটলি পান, কিন্তু যদি কার্ডের মাধ্যমে হয় বা কিউআরের মাধ্যমে হয় তো ইমিডিয়েটলি পান না। সো এইসব কিছু এগুলো হচ্ছে একটা রিজন। সেকেন্ড হচ্ছে ওনার নিজস্ব লিটারেসি, যে উনি কি আসলে এই ডিজিটাল পেমেন্ট পাওয়ার জন্য কি করতে হবে, কি ডকুমেন্ট লাগবে, সেই সক্ষমতার জায়গাটা, হ্যাঁ, ওনার নিজস্ব ক্যাপাসিটির ব্যাপারে। সো আমরা ভিসা থেকে কি করছি আমি সেটুকু আপনাদেরকে একটু বলি। আমরা এসএবি ফাউন্ডেশনের সাথে খুব ক্লোজলি কাজ করি, এবং এসএবি ফাউন্ডেশন আপনারা জেনে থাকবেন যে ওভারঅল এসএবি ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করে। সো আমরা যেটা করি এসএবি ফাউন্ডেশনের সাথে, এবং স্পেশালি টার্গেট করি হচ্ছে ওমেন এন্টারপ্রেনারশিপ, বিকজ আমাদের দেশের 50% হচ্ছে ওমেন, এবং ওনারা যদি এন্টারপ্রেনারশিপে এগিয়ে যান, শুধু ওনাদের নিজস্ব আপলিফমেন্ট হচ্ছে না, ওনারা কিন্তু এমপ্লয়মেন্টও ক্রিয়েট করছেন। একজন ওমেন এন্টারপ্রেনার যদি একজন, দুজন, তিনজন করেও এমপ্লয়ি ওনার পেরোলে আনেন, তাহলে কি পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। সো আমরা ওনাদেরকে এই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল লিটারেসি, ডিজিটাল লিটারেসি, তাদের বিজনেস পিচ ওনারা কীভাবে করবেন টু দ্য ইনভেস্টর, সেই সব ব্যাপারে সেপারেট ট্রেনিং প্রোগ্রাম আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে করি, যেন ওনাদের এই আপলিফমেন্টটা হয়। তার পাশাপাশি আমরা রেকগনাইজ করি যে এই ছোট ছোট যারা বিজনেস এন্টিটিগুলো আছেন, সেটা ওমেন এন্টারপ্রেনার হোক অথবা এসএমই এন্টারপ্রেনার হোক অথবা একদম মাইক্রো মার্চেন্টই হোক, ওনাদের ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্টেন্সের কস্ট হ্যাজ টু বি লোয়ার। ইট ক্যানট বি আজকে একটা বড় হোটেল, 5 তারকা হোটেলের বা একটা 5 তারকা রেস্টুরেন্টের যেই খরচটা ওনারা এফোর্ড করতে পারবেন, ওনারা সেটা পারবেন না। সো যে কারণে আমরা ভিসা থেকে একটা নতুন সলিউশন নিয়ে কাজ করছি, যেই সলিউশনে
উনাদেরকে নতুন কোনো ডিভাইস কিনতে হবে না পেমেন্টের জন্য। উনার যে এক্সিস্টিং ফোন আছে সেটা যদি স্মার্টফোন হয় সেই ফোনেই উনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। এবং এই পেমেন্ট অ্যাকসেপ্টেন্সের জন্য উনার পেমেন্টের জন্য ওয়েট করতে হবে না, একদিন পরে বা 2 দিন পরে উনি টাকা পাবেন, উনি ইনস্ট্যান্টলি টাকা পাবেন। যেই ডিজিটাল পেমেন্টটা আজকে অ্যাকসেপ্ট করেছেন সেই অ্যাকসেপ্টেন্সের কিছুক্ষণের মধ্যেই ওনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তৃতীয়ত, ওনার কস্টটা যেন খুব কম হয়, উনি যেন 100 টাকা বিক্রি করে ওনার 1 টাকা খরচ যেন না হয়, ওনার তার থেকেও কম খরচে যেন উনি পেমেন্টটা অ্যাকসেপ্টটা করতে পারেন। তো সেই একটা সলিউশন নিয়ে আমরা অলরেডি কয়েকটা ব্যাংকের সাথে কাজ করছি। আমরা খুবই আশাবাদী যে এই বছরই আমরা সেই সলিউশনটা রোল আউট করে দিব, যারা একদম স্মল মাইক্রো মার্চেন্ট, আজকে আপনার পাড়ার দোকান, পাড়ার কোনায় যে ফার্মেসিটা আছে, সেও যেন একটা কম খরচে ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন। আমরা ক্রস বর্ডার পেমেন্ট নিয়ে আপনি শুরুতে আলোচনা করেছিলেন। ক্রস বর্ডার পেমেন্টে যে এই যে অনলাইন যে আমাদের এডুকেশন, অনলাইন শিক্ষা বা ভ্রমণ খাতে যে ভিসার গুরুত্বপূর্ণ যে ভূমিকা, কিন্তু আমাদের একই সঙ্গে আমরা রিসেন্ট টাইমে দেখেছি, রিসেন্ট বলতে গত 2-3 বছরের মধ্যেই দেখেছি যে আমাদের যে ফরেন রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জের যে এক ধরনের কন্ট্রোল, তারপরে কমপ্লায়েন্সের বিষয়গুলো, রেগুলেটরি যেসব লিমিটেশনস, সে মানে এগুলা কি আসলে ভিসার বৈশ্বিক যে ক্যাপাসিটি আর আমাদের যে লোকাল যে রেগুলেশনস, সেটা দুইটার মধ্যে কি কোনো সংঘর্ষ বা কনফ্লিক্টের জায়গা কিনা? আসলে সংঘর্ষ প্রবলি ইজ নট আ টার্ম আই উড লাইক টু ইউজ। আমি বলবো যে এখানে আসলে অপরচুনিটি আছে, প্রচুর সুযোগ আছে। আমি আপনাকে কোথায় কোথায় সুযোগগুলো বলি, এবং সেই সুযোগে আসলে এগেইন আমি বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ জানাতে চাই যে এটা ওনারা আমাদের রিকমেন্ডেশনটা নিয়ে ওনারা রিসেন্টলি একটা পলিসি চেঞ্জ করেছেন। সে কোথায় সুযোগটা আছে সেটা বলি। সেটা হচ্ছে, আমরা দেখছিলাম যে ধরেন আমরা যখন দেশের বাইরে যেতে চাই, আমাদের অ্যানুয়ালি একটা ট্রাভেল কোটা আছে যেটা কারেন্টলি $12,000। যে একটা অ্যাভারেজ বাংলাদেশি সিটিজেন, উনি $12,000 ওনার জন্য কোটা অ্যালোকেটেড, উনি দেশের বাইরে গেলে $12,000 খরচ করতে পারবেন সারা বছরে। কিন্তু একজন এসএমই ওনারের জন্য কিন্তু আলাদা করে এটা ছিল না। একজন এসএমই ওনার, ধরেন ওনার কিন্তু ব্যবসাটার অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওনার গুগলে টাকা দিতে হয়। গুগলে যদি অনলাইনে যদি উনি করতে চান, বা ওনার ফেসবুকে যদি উনি প্রমোট করতে চান, ওনার ফেসবুকে টাকা দিতে হয়। সেটার জন্য কিন্তু ওনার পার্সোনাল যে ট্রাভেল কোটা, সেটা দিয়ে উনি খরচ করতেন। সো যে কারণে আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে জয়েন্টলি আমরা বাংলাদেশ ব্যাংকে একটা রিকমেন্ডেশন দিই যে এসএমই এই যে ওনার, ইনাদের জন্য কিন্তু একটা সেপারেট কোটা থাকা দরকার, যেন ওনারা ওনাদের বিজনেসটাকে প্রমোট করতে পারেন। মেনি থ্যাঙ্কস টু বাংলাদেশ ব্যাংক যে ওনারা আসলে আমাদের রিকমেন্ডেশন নিয়ে ওনারা রিসেন্টলি একটা সার্কুলার দিয়েছেন, যেখানে উনি এসএমই ওনাদের জন্য বছরে $3,000 একটা ট্রাভেল কোটা দিয়েছেন। ওনার নট ট্রাভেল কোটা, ফরেন কারেন্সি কোটা দিয়েছেন, যে ওনারা $3,000 পর্যন্ত খরচ করতে পারবেন। সো এইটা একটা অপরচুনিটি। এরকম আরও অনেক অপরচুনিটি আছে। ধরেন আজকে অবভিয়াসলি আমাদের একটা বড় কাস্টমাররাই দেশের বাইরে যান হচ্ছে মেডিকেল পারপাসে। সো মেডিকেলে কিন্তু একটা সেপারেট কোটা আছে, যেটা হচ্ছে আমার যতদূর মনে পড়ে $15,000। আপনার এই যে $12,000 আছে, তার বাইরে আরও $15,000। তো এই $15,000টা আসলে এই অনেক ব্যাংকই আসলে এখনও পুরোপুরি এই ট্রাভেল কোটাটা পৌঁছে দিতে পারছেন না, এই মেডিকেল কোটাটা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারছেন না ওনাদের ওন সিস্টেম রেডিনেসের কারণে। আমরা ওই ব্যাংকগুলোর সাথে কাজ করছি যেন ওনারা এটা পৌঁছে দিতে পারেন। কেননা দেশের বাইরে যখন আপনি যান, স্পেশালি মেডিকেল পারপাসে, তখন তো এত টাকা ক্যাশ নিয়ে যাওয়া সম্ভব না আপনার জন্য। সো আপনার কাছে যদি এই মেডিকেল কোটাটা থাকে এবং মেডিকেল কোটার একটা কার্ড থাকে, আপনি কিন্তু দেশের বাইরে গিয়ে ওই পারপাসে ইউজ করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে অপরচুনিটিজ এখনও প্রচুর আছে। অবভিয়াসলি আমাদের পলিসি আন্ডারস্ট্যান্ডেবলি স্লো, আমাদের যেহেতু রিজার্ভ কমে গিয়েছিল, এখন আবার বাড়ছে, রিজার্ভটাকে মেনটেন করার জন্য একটা সার্টেন জায়গায় রাখতে হয়েছে। আমি আশা করব যে যখন রিজার্ভটা একটা কমফোর্টেবল পজিশনে যায়, আসলে এই পলিসিগুলো আবার রিলুক করার সুযোগ আছে, তখন ফ্লেক্সিবিলিটিও একটু বাড়ানোর সুযোগ আছে, যেন স্পেশালি আমাদের এই যে যারা মেডিকেল পারপাসে যাচ্ছেন, যারা এসএমই ওনার, তাদের জন্য আর একটু ফ্লেক্সিবল ওয়েতে পলিসিটা দেখা যায়।
সর্বশেষ যেটা জানতে চাইবো যে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সবচেয়ে বড় ঝুঁকি কি প্রযুক্তিগত, নাকি আস্থা, সুশাসন, ব্যবহারকারীর আস্থা, কোনটা? আমার কাছে মনে হয় যে আহ, আমি সবচেয়ে বড় ঝুঁকি না বলে আমি সবচেয়ে বড় অপরচুনিটি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসিটাই হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। আমরা যত বেশি স্কুল লেভেলে আমরা মানুষের কাছে এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা বিল্ড করতে পারবো, এবং আমাদের যেহেতু একটা বলছিলাম প্রথমেই যে আমাদের একটা হিউজ ইয়াং জেনারেশন আছে এবং তারা একসময় এমপ্লয়মেন্টে আসবে, কর্মক্ষেত্রে আসবে, তারাই মেইন পেমেন্টসগুলো করবে। সো তাদেরকে যদি আমরা ঠিকমতো বিল্ড করতে পারি, শুধু ডিজিটাল ফাইন্যান্সিয়াল পেমেন্টের ক্ষেত্রে না বা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে না, আমাদের সমাজের সব ক্ষেত্রেই তারা একটা বিশাল কন্ট্রিবিউশন রাখতে পারবে। সো আমাদের আসলে ওই এডুকেশন, নট অনলি ফাইন্যান্সিয়াল এডুকেশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি, আসল লিটারেসির ওই জায়গাটায় যদি আমরা ঠিকমতো ফোকাস করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের সমাজের সব ক্ষেত্রেই আমরা বেনিফিটেড হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তায় আসার জন্য, আমাদের অন্তর্দৃষ্টিতে অংশগ্রহণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।